সামনের দিনের রাজনীতি হতে যাচ্ছে তারুণ্য নির্ভর, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদেরকে নানানভাবে বিভক্ত করা হয়েছে এবং বাংলাদেশের মানুষ যখন এটা উপলব্ধি করেছে যে এই বিভক্তির মধ্যে দিয়ে আসলে আওয়ামী লীগের ফ্যাসিবাদী জুলুম টিকে ছিল, জুলাই গণহত্যার বিচার হতে হবে, এটা ব্যতীত আওয়ামী লীগের রাজনীতির কোনো প্রশ্নই আসতে পারে না। আপনারা যে দল করছেন অথবা আপনাদের যে জাতীয় নাগরিক কমিটি, সেটির আসলে ফান্ডিংটা কিভাবে হচ্ছে? আমাদের নাগরিক কমিটিতে পেশাজীবী অনেকে আছে এবং এই আমাদের একটা বড় একটা সেন্ট্রাল কমিটি আছে, আমাদের থানা প্রতিনিধি কমিটিগুলো আছে। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকে সোজা সাপটা। আমাদের সাথে আছেন জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন। সামান্তা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নববর্ষের শুভেচ্ছা। আমরা বেশ কিছু বিষয় নিয়ে আপনার কাছে জানতে চাইব। আপনারা গতকালকের একটি সমাবেশ করেছেন যেটির নাম দিয়েছিলেন মার্চ ফর ইউনিটি। আমরা দেখেছি যে সেখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। কালকের আন্দোলনে আমরা দেখলাম যে সেখানে কি সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ অথবা যারা আপনাদের সাথে এই ছায়াতলে ছিল তারা কি সকলে ছিল? আপনি যে প্রশ্নটা করেছেন যে আমাদের কালকের যে মার্চ ফর ইউনিটি কেন বলছি আমরা, দেখুন আমরা জানি যে অভ্যুত্থানে যেই ধরনের শক্তি আমরা প্রদর্শন দেখেছি ছাত্র জনতার পক্ষ থেকে, ওই শক্তির আবার একটা রিক্লেম, আবার একটা রিঅ্যাক্টমেন্ট এটা আমাদের দরকার ছিল। এবং আমরা আসলে ইউনিটি আমাদের দেশে আমরা যে পুনর্গঠনের প্রক্রিয়া বলছি, এই পুনর্গঠনের প্রক্রিয়া আমরা বারবার বলছি যে এখানে জাতীয় ঐক্যমত এবং ঐক্যবদ্ধ থাকা, সবাই মিলে আসলে একমত হওয়া, এই জায়গাগুলো আমরা বারবার বলছিলাম। কিন্তু রিসেন্ট কিছু সময়ে আমরা দেখেছি যে কিছু কিছু বিষয় আমাদের নানান মতের এক ধরনের দ্বৈরথ, এক ধরনের মতপার্থক্য, এই বিষয়গুলো দেশের মানুষ এবং গণমাধ্যম সকলেই ফিল করছিলেন এবং সেই জায়গা থেকে আবার একটি ঐক্যের ডাক দেওয়া খুবই প্রয়োজন ছিল। আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নানান দফায় নানানভাবে সিঙ্গেল এবং প্লুরালি সব ধরনের রাজনৈতিক দল ও মতের সাথে একটি মতামত বিনিময়, বিভিন্ন বিষয়ে রাষ্ট্র কীভাবে চলতে পারে ইত্যাদি বিষয়ে তাদের সাথে যোগাযোগ হচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের যেই প্রয়োজনীয় যে সংস্কার এবং প্রয়োজনীয় যে উদ্যোগগুলো রাষ্ট্রের পক্ষ থেকে নেওয়া উচিত, কমিশন থেকে শুরু করে নানান বিষয়, এই বিষয়গুলো আসলে আলাপের মধ্যে ছিল। সেই পরিক্রমায় আমাদের আলাপে আসে যে ঘোষণাপত্র আসলে একটি অসম্পূর্ণ কাজ। ঘোষণাপত্র আসলে 5 আগস্ট 3 আগস্ট এই সময়টাতে আসলে ঘোষণাপত্র প্রয়োজন ছিল, কিন্তু নানান বাস্তবতায় ছাত্রদের নানান ধরনের প্রতিকূলতার মধ্যে ছাত্রদের এই কাজটি অসম্পূর্ণ থেকে যায় এবং ছাত্ররা আসলে এই 4 মাস ধরে নানান জনের কাছে এই উদ্যোগটা দেখতে চেয়েছিলেন। কিন্তু আমরা দেখেছি দৃশ্যমান কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি, না সরকারের পক্ষ থেকে, না রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। এবং আস্তে আস্তে আমাদের ছাত্ররা এটা বোধ করেছেন যে অভ্যুত্থান বুঝি ফুরিয়ে যাচ্ছে এবং অভ্যুত্থানকে ধরে রাখার তাহলে উপায়টা কি? একটি অভ্যুত্থানের মধ্যে, একটি যুদ্ধের মধ্য দিয়ে আসলে একটি দালিলিক স্বীকৃতি যদি না থাকে, তাহলে একটি অভ্যুত্থানকে ধরে রাখার আর কি উপায় থাকতে পারে? প্রথম যে কাজটা আমাদের করা প্রয়োজন, একটি দালিলিক স্বীকৃতি তথা ঘোষণাপত্র প্রণয়ন। এবং এই প্রণয়নের মধ্যে অবশ্যই যত রকমের অভ্যুত্থানের যত শক্তি আছে, অভ্যুত্থানের যত পার্টিসিপেট আছে, সবার একটা অংশগ্রহণ প্রয়োজন। ছাত্রদের পক্ষ থেকে যদিও এটা একটা সরকারের পক্ষ থেকে করলে বা একটা রাষ্ট্রের পক্ষ থেকে করলে যেই টুলস অ্যান্ড মেকানিজম নিয়ে এটা করা সম্ভব, অবশ্যই ছাত্রদের পক্ষে সেই ধরনের মেকানিজম না থাকলেও তাদের যেই সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী তারা চেষ্টা করছিলেন এবং তারা ঐক্যের জন্য বারবার করে অ্যাপ্রোচ করেছেন এবং এই প্রোক্লামেশনের ঘোষণাটা তারা দিয়েছেন যে তারা 31 ডিসেম্বর ডেলিভারটা করবেন এবং এই ডেলিভারেন্সের মধ্য দিয়ে তারা আসলে সকল রাজনৈতিক পক্ষকে তাদের সাথে যোগ দেওয়ার একটা আহ্বান জানিয়েছেন। এবং আমরা দেখেছি যে এই যে তাদের যে আগ্রহ, তাদের যে এই প্রয়োজনীয়তা উপলব্ধি, এই জায়গা থেকে আমরা পরবর্তীতে দেখলাম যে সরকারের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হয়েছে এবং তারা সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সাথেও বসা হবে এমন একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 31 আগস্ট আপনারা এই বিপ্লবের ঘোষণাপত্র আপনারা পাঠ করার সিদ্ধান্ত নিলেন, তাহলে সরকারের সাথে আবার আপনারা তার আগের দিন রাতে এটা বাতিল করলেন এবং সরকারের পক্ষ থেকে সন্ধ্যার সময় ঘোষণা করা হলো যে অন্তর্বর্তীকালীন সরকার এই বিপ্লবের ঘোষণাপত্র অথবা গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তারাই এটি সম্মিলিতভাবে প্রকাশ করবে। এই আলোচনাটি আপনাদের সাথে আগে হয়নি কেন? এবং এখানে যারা মূল আপনাদের আন্দোলনে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের সাথেও বা আপনারা কেন ঐক্যমতে পৌঁছাতে পারলেন না? দেখুন, আমরা মনে করি যে একমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার, একমাত্র লেজিটিমেট ব্যানার টু থ্রো দ্য প্রোক্লামেশন।
এবং সেই সাথে যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে একটি সরকার গঠিত হয়েছে, যেহেতু এই সরকারের ওই ম্যান্ডেটটা আছে এবং ওই ম্যান্ডেট অনুযায়ী তারা ঘোষণাপত্রের উদ্যোগটা নিতে পারেন। কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন 4 মাস কোনো দৃশ্যমান উদ্যোগ দেখতে পায়নি, তাদের ঘাড়ে একটা দায় আছে, ছাত্রদের ঘাড়ে একটা দায় ছিল। এই দায়িত্ববোধ থেকেই তারা এই অসম্পূর্ণ কাজটা এই 24 সালের মধ্যেই সম্পন্ন করতে চেয়েছিলেন। কিন্তু আমরা যখন দেখেছি যে সরকারের উদ্যোগটা, এবং যেহেতু তাদের প্রতি পুরো ছাত্র জনতা এবং সকল পক্ষের ম্যান্ডেট আছে, তাদের পক্ষ থেকে উদ্যোগটা আরও কনসাইজভাবে এবং আরও সম্মিলিতভাবে নেওয়া সম্ভব। এবং সেই ক্ষেত্রে আমরা তাদেরকে মনে করি যে আমাদের যে উদ্যোগ ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগের সাপেক্ষে এইটা একটা জয়। কারণ তারা যে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে বলে ছাত্র জনতার কাছে তাদের প্রতিশ্রুতি ছিল, এই ব্যানারের যে প্রতিশ্রুতি ছিল তারা সেটা রক্ষা করেছেন। তাদের যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা সেটা তারা নিয়েছেন ঘোষণাপত্রের ব্যাপারে, এবং সরকারকে তারা প্রয়োজনীয় প্রেশার ক্রিয়েট করতে পেরেছেন যাতে করে সরকার এই বিষয়টাতে মনোযোগী হয়। হতে পারে বাংলাদেশে অনেক ধরনের সংস্কার প্রয়োজন, এই সংস্কারের কাজগুলো করতে গিয়ে হয়তো ঘোষণাপত্রের ব্যাপারটা কারো হয়তো তাদের অ্যাটেনশন থেকে ছুটে গিয়েছিল, কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘাট থেকে আসলে এই দায়িত্বটা কখনোই সরে যায়নি। তাদেরকে এই ঘোষণাপত্র দিতেই হবে, এই কাজটা তাদের বাকি ছিল। সেই জায়গা থেকে তারা উদ্যোগটা নিয়েছেন এবং পরবর্তীতে যখন সরকারও দেখেছেন যে এই জিনিসটা আসলে সকলের ছাত্র জনতার দাবি, এবং বাংলাদেশের আনাচে কানাচ থেকে তরুণ নেতৃবৃন্দদের ছুটে আসছেন ঢাকা শহরে তাদের দাবি জানাতে ঘোষণাপত্রের জন্য, এই বিষয়টা যখন সকলের কাছে প্রতীয়মান হয়েছে তখনও তারা ছাত্রদের দাবির মুখে এই জায়গাটা মেনে নিতে বাধ্য হয়েছেন। এবং আমরা মনে করি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি দ্বিতীয় জয়। বিপ্লব বা গণঅভ্যুত্থানের পরে যে ঘোষণাপত্রগুলো হয় সেটি খুব ইমিডিয়েট সময়ের মধ্যে হয়। এতদিন পরে এই ঘোষণাপত্রের আবেদন কি থাকে বলে আপনি মনে করেন, অথবা এটা এক ভুল হয়েছে না যে আরো আগে এটা দেওয়ার প্রয়োজন ছিল? অবশ্যই এটা 3 আগস্ট অথবা 5 আগস্ট, অবশ্যই এটা 5 আগস্টের মধ্যে কোনো একটা সময়ে আসলে সেটা সবচেয়ে বেশি কানেক্টিভিটি তৈরি করতো, সেই আবেদনটা সে সময় ঘোষণাপত্রের ছিল। কিন্তু আমাদের যে পজিশন হচ্ছে, একটি ঘোষণাপত্রের বাংলাদেশের এখন প্রয়োজন, সেটা হয়তো দেরি হয়ে গেছে, কিন্তু বিলম্ব হলেও অসম্পূর্ণ কাজটা কিন্তু প্রয়োজনীয় কাজটা করতে যাওয়াটা এবং করাটা খুবই গুরুত্বপূর্ণ। এবং বিলম্ব হয়ে গেছে এইটা আসলে এমন কোনো যুক্তি না যে একটা প্রয়োজনীয় কাজ আসলে আরও বেশি বিলম্ব করার, আরও বেশি না করার জন্য কোনো ভালো যুক্তি না। এটা বিলম্ব হয়েছে, তবে অবশ্যই ঘোষণাপত্রের কাজটা বাংলাদেশের জন্য একটি মাস্ট। আরেকটি বিষয় হচ্ছে যে ঘোষণাপত্রটা তাহলে এখন কিভাবে প্রস্তুত হবে, মানে সব রাজনৈতিক দল আপনারা মিলে বসে তারপরে এটা কি প্রস্তুত করবেন, মানে সে ঐক্যমতটা আপনাদের কিভাবে হবে? আপনাদের সাথে কি অন্যান্য রাজনৈতিক দলের আলোচনা হচ্ছে কিনা? দেখুন, ঘোষণাপত্র প্রণয়নের জন্য অবশ্যই আমি যেটা বললাম যে সরকারের নানান ধরনের টুলস অ্যান্ড মেকানিজম আছে, তাদের কিছু প্রতিষ্ঠান আছে, তাদের কিছু সক্ষমতা আছে, সরকারের কিছু ইটসেলফ একটা সক্ষমতা থাকে যাতে করে বেশি মানুষের কাছে তারা পৌঁছাতে পারে এবং কনসেন্টগুলো নিতে পারে পাবলিক থেকে, এবং রাজনৈতিক দলগুলোর সাথে তার বসার যে ফ্রিকোয়েন্সি সেটাও তারা বেশি করতে পারবেন। এবং কালকে যেই আমাদের মার্চ ফর ইউনিটি যে সমাবেশটা হয়েছে, সেই সমাবেশ থেকে কিন্তু ছাত্রনেতারা এবং যারা কথা বলেছেন, শহীদের পরিবার, আহতরা, তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে তারা কি কি চান একটা ঘোষণাপত্রে, তাদের যে মনের আকাঙ্ক্ষা, তারা কি কি দেখতে চান না বাংলাদেশে এবং কি কি চান বাংলাদেশে, সেটার একটা রূপরেখা কিন্তু তারা দিয়েছেন। তারা যেটা বলেছেন যে তারা সন্ত্রাস, দখলদারিত্ব, চাঁদাবাজি, এই রাজনীতির ধারায় আর তারা থাকতে চান না, তারা একটু নতুন রাজনীতির ধারা চান। একদম একটা প্রোক্লামেশন আসলে স্পেসিফিক জায়গাগুলো থাকে না, থাকে যেটা মানুষের স্পিরিট এবং সংগ্রামের ধারাবাহিকতার বর্ণনা। এবং আমরা অবশ্যই চাই যে সংগ্রামের ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশের জনগণের যে জায়গাগুলো আছে 47, 69, 71, 90, এই জায়গাগুলোকে অবশ্যই রেকগনাইজ করা হোক। এবং সেই পরিপ্রেক্ষিতে নতুন বাংলাদেশে আসলে কি কি জিনিস আমাদের প্রয়োজন, কি কি জায়গা আসলে সংস্কার করা প্রয়োজন, সংস্কার না হলে নতুন করে বিল্ড করা প্রয়োজন, রিবিল্ড এবং বিল্ড দুইটার আলাপই আসলে আসতে হবে। সেই জায়গা থেকে বাংলাদেশে অনেকগুলো সংস্থা আছে যেগুলো ধ্বংসপ্রাপ্ত, বাংলাদেশে অনেকগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে যেগুলো ধ্বংসপ্রাপ্ত, এবং প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে সেই সাথে সংবিধানকে সাথে নিয়ে এই যে এক ব্যক্তির কাছে ক্ষমতা কুক্ষিগত করার যে প্রক্রিয়া আছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এবং হচ্ছে সংবিধানে, এই জায়গাটা আমরা আর চাই না, ছাত্র জনতার পক্ষ থেকে আমরা আর চাই না। এবং এই কথাগুলো বারবার কালকে মঞ্চে উচ্চারিত হয়েছে। আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে আমরা জেলায় জেলায় সমাবেশ করব, জেলায় জেলায় মতবিনিময় সভা হবে, প্রান্তিক এলাকা মতবিনিময় সভা হবে। সবার ভাষা একরকম হবে না, কিন্তু যার যেই ভাষা, প্রান্তিক অঞ্চলের যেই ভাষা, একজন শ্রমিকের যে ভাষা, তার ভাষায় সে বলবে যে একটা ঘোষণাপত্রে সে কি চায়, তার ভাষাটা ঠিকঠাক করে আর্টিকুলেট করা হচ্ছে, এখানে সরকারের কাজ হবে। যে স্পিরিট নিয়ে
এই আন্দোলনটি হয়েছে যে শ্রেণী বৈষম্যহীন একটি সমাজ গড়ে তোলার জন্য, সেটির প্রতিফলন কতটুকু হয়েছে? এবং আপনি যদি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির তেমন কোনো উন্নয়ন হয়নি, এই দুর্বলতাগুলো কেন হচ্ছে? সেক্ষেত্রে আসলে বলতে হবে বাংলাদেশে, যেটা আমি কিছুটা বলেছি, যে বাংলাদেশের পুরো কাঠামোটা, একটা রাষ্ট্রের কাঠামোর যতগুলো অর্গান থাকে সেটাকে মনোযোগ দেওয়া হয়নি 53 বছর, কিন্তু গত 15 বছরে একদম মেটিকুলাসলি প্ল্যান্ড ওয়েতে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে সুচারুভাবে বিনষ্ট করা হয়েছে। তাদের পুরো কাঠামোর যে সিস্টেম পুরোটাকেই একদম নষ্ট করে দেওয়া হয়েছে এবং এক ব্যক্তি কেন্দ্রিক করা হয়েছে, যাতে করে, এবং এক দল কেন্দ্রিক করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা পুরোপুরি একটা দল কেন্দ্রিক ছিল। তাতে করে এটা একটা প্রতিষ্ঠানের মধ্যে যেই ডেমোক্রেসিটা থাকে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা মানে যেই একটা স্বাতন্ত্র্য থাকে, ইন্ডিপেন্ডেন্ট জায়গাটা থাকে, সেই জায়গাগুলো আসলে নষ্ট হয়ে গেছে। এটার কোনো সিস্টেম আর কাজ করছে না। এবং বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে, যেহেতু সংবিধানকে পুরো দেশের বা রাষ্ট্রের এবং মানুষের উপরে প্রায়োরিটি দেওয়া হয়, সেই জায়গা থেকে সংবিধানকে ব্যবহার করে এই জায়গাগুলোকে অকার্যকর করা হয়েছে। এবং এই অকার্যকরতার যেই পরিপ্রেক্ষিতে যেই অসুবিধাগুলো বাংলাদেশের মানুষ ফেস করেছে, যে জুলুম অন্যায় বাংলাদেশের মানুষ ফেস করেছে, সেটাকে ঠিক করার যে আশা-আকাঙ্ক্ষা, বিপুল আশা-আকাঙ্ক্ষা আছে, সেইটা অবশ্যই একদিনে, 4 মাসে, 1 বছরে এটা ঠিক করা সম্ভব না। 2 বছরে, 5 বছরে এটা পুরোপুরি একবারে ঠিক করার বিষয় না। যেটা সকলে বলার চেষ্টা করেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটার ব্যাপারে আমি সংস্কারের কথা বলছি না। সংস্কার তো একটি চলমান প্রক্রিয়া এবং এটি একটি দীর্ঘ সময়ের বিষয়। আমি বলছি যে বর্তমান প্রেক্ষাপট, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অথবা আরও যে বাজার মনিটরিং, এই কাজগুলোতে তো গতি আনা দরকার ছিল। এবং আমরা যদি দেখি যে সচিবালয়ে এখনও কাজের গতি খুবই স্লথ, অন্যান্য সরকারি অফিসগুলো তো খুব বেশি একটা পরিবর্তন হয়নি। তো এই জায়গাগুলোতে তো কিছুটা পরিবর্তন আনা, এই জায়গাগুলোতে অবশ্যই পরিবর্তন আনা উচিত ছিল, এখনো সম্ভব। তাদেরকে অবশ্যই এই বিষয়ে আন্তরিক হতে হবে, অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই আন্তরিক হতে হবে। এবং নাগরিক কমিটির জায়গা থেকে আমরা বারংবার বলে আসছি যে অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে সেই গতিতে আসলে সকলকে কাজ করতে হবে, তাদেরকে ওভারটাইম করতে হবে, তাদেরকে সারাদিন আসলে মানুষের জন্য যে কাজটা করা। কারণ 2000 মানুষের, প্রায় 2000 শহীদের যেই ত্যাগ, সেই ত্যাগের সমপরিমাণ আমরা যতই এখানে কাজ করি না কেন, সেই ত্যাগের সমপরিমাণ আমরা হতে পারবো না। আমাদেরকে আসলে ওই জায়গা থেকে সবচেয়ে বেশি স্যাক্রিফাইসটা করতে হবে, আমাদেরকে সবচেয়ে বেশি এখানে আমাদের সময় দান করতে হবে, আমাদের যে আন্তরিকতা সেইটা দান করতে হবে রাষ্ট্রের জন্য, যাতে বাংলাদেশ রাষ্ট্রের যেই পুনর্গঠনটা প্রয়োজন সেটার একটা বেসমেন্ট অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যাতে হয়। এটার উপরে দাঁড়িয়ে যেই রাজনৈতিক দলই আসুক না কেন, সেই রাজনৈতিক দল যাতে সুস্থভাবে শান্তিপূর্ণ যেই রাজনৈতিক সংস্কৃতি সেইটা ফেরত আনার জন্য কাজ করতে পারে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যেই গতিটা যে মন্থর, এই বিষয়টা আমরা বারবার অ্যাড্রেস করেছি। তবে আমরা যেটা বলছি যে এখানে যেহেতু ফ্যাসিবাদের দোসর এখনও আছে, সেই জায়গায় আমাদেরকে অবশ্যই সব জায়গা থেকে, মানুষের জায়গা থেকে এবং গণমাধ্যমের জায়গা থেকে, সব জায়গা থেকে আসলে আমাদের ওই ফাইন্ড আউটগুলো করা প্রয়োজন যে ফ্যাসিবাদের দোসর কোথায় কোথায় আছে এবং এইখানে ফ্যাসিবাদের দোসর কেন আছে, এই ইনভেস্টিগেশনগুলোও প্রয়োজন। এগুলো সংস্থা ভিত্তিক হতে পারে, গণমাধ্যম ভিত্তিক হতে পারে এবং সাধারণ জনগণের পক্ষ থেকেও আসতে পারে। সব মিলিয়ে যদি আমরা ওই তদন্তের জায়গাটায় যাই, তাহলে আমরা এই পুরো কাঠামোটাকে আসলে পুরো চিত্রটা আমরা আমাদের সামনে দেখতে পাবো। জাতীয় নাগরিক কমিটি কবে নাগাদ রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে? জাতীয় নাগরিক কমিটি শুধু নয়, আমরা আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যে অভ্যুত্থানের পবিত্র ব্যানার, এবং আমাদের নাগরিক কমিটি হচ্ছে অভ্যুত্থানের পরবর্তীতে আবির্ভূত একটি প্ল্যাটফর্ম। এই দুটি মিলিয়ে আসলে আমরা চেষ্টা করছি যে আমাদের যেই ঘটনাটা আসলে একটা অভূতপূর্ব, সাউথ এশিয়ার মধ্যে একটা নজিরবিহীন ঘটনা, যেটাকে আমরা অভ্যুত্থান বলছি, সেই ঘটনাটা ঘটার পরে এটাকে রক্ষা করার জন্য উদ্যোগ নেওয়ার যত রকমের প্রক্রিয়া আছে, সেইটা করার দায়িত্ব আমরা ফিল করছি এবং আমাদের জায়গা থেকে আমরা সেই দায়িত্ব কাঁধে নিয়েছি। রাজনৈতিক দল গঠন রাজনৈতিক দল একটি রাষ্ট্রের একটি অর্গান এবং এটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমাকে অবশ্যই এটা বলতে হবে রাষ্ট্রের অন্যান্য অর্গানের মতোই একটি অর্গান। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের যেই রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশকে অ্যাজ এ স্টেট আমরা আমাদের পুরো বিশ্বের তুলনায় কিভাবে দেখতে পারি এবং কিভাবে দেখতে চাই, সেই জায়গাটা নিয়ে কাজ করা এবং ভবিষ্যতের বাংলাদেশটা কীরকম হতে পারে সেটা প্ল্যানিং নিয়ে কাজ করা, যেই প্ল্যাটফর্মগুলোর উপর দায়বর্তায়, সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি।
রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া একটি অবশ্যম্ভাবী সময়ের প্রয়োজন মাত্র। সেইটা আমরা মনে করি যে একটা ডিউ টাইমেই আসবে এবং সেটা 1-2 মাসের মধ্যে হয়তো হতে পারে এবং এটার একটা বিপুল পরিমাণ আগ্রহ আছে মানুষের মধ্যে। মানুষ চায় যে এখানে একটি শক্তির আবির্ভাব ঘটুক, সেটা যেটা অভ্যুত্থানের শক্তি সেই এবং সবচেয়ে বড় ব্যাপার তারুণ্যের শক্তিকে রিপ্রেজেন্ট করবে এমন একটি দল আসুক। সেই দল আসার একটি সময়ের অপেক্ষা মাত্র। অনেকেই বিভিন্নভাবে প্রশ্ন তুলেন যে আপনারা যে দল করছেন অথবা আপনাদের যে জাতীয় নাগরিক কমিটি, সেটির আসলে ফান্ডিংটা কিভাবে হচ্ছে? সারা দেশে আপনারা নিশ্চয়ই কমিটি করছেন এবং সারা দেশে আপনাদের যেতে হবে, সারা দেশে আপনাদের কার্যালয় করতে হবে, সেই ফান্ডিংগুলো কোথা থেকে আসবে? দেখুন, আমাদের নাগরিক কমিটির জায়গা থেকে আমরা যেটা বলতে পারি যে আমাদের এখানে পেশাজীবী অনেকে আছেন। আমাদের যেহেতু স্টুডেন্টরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাজ করছেন এবং আমাদের নাগরিক কমিটিতে পেশাজীবী অনেকে আছে এবং আমাদের একটা বড় একটা সেন্ট্রাল কমিটি আছে, আমাদের থানা প্রতিনিধি কমিটিগুলো আছে। আমাদের এই যে পেশাজীবী যারা আছেন তারা শুধু তারুণ্যের উচ্ছ্বাসে শুধু অভ্যুত্থান করেননি, তারা এই মুহূর্তে বাংলাদেশ পুনর্গঠনের জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত এবং তারা তাদের পেশাগত জায়গা থেকে মানে সেই কাজটাও করছেন। তারা বিভিন্ন ধরনের চাকরি করছেন এবং এই তরুণরা, আপনি অবাক হয়ে যাবেন যে এই তরুণরা কি পরিমাণ বিপুল সময় দিচ্ছেন সংগঠন গুছানোর জন্য। এবং আমি যখন প্রান্তিক ওই মানুষটা যে খুলনার কালকে যারা এসেছিলেন, যারা বাগেরহাটে আক্রমণ ফেস করে তারপরেও অফিসে এসেছেন, তাদের কাছে আমরা শুনেছি যে আমাদের সেন্ট্রাল কমিটির যারা সদস্যবৃন্দ এবং যারা সংগঠক আছেন তারা কি বিপুল পরিশ্রম করছেন ওই জায়গাগুলোতে এবং তারপরও নিজেদের পেশাগত জায়গা থেকে ওনারা এখানে আর্থিকভাবে অংশগ্রহণ করছেন। এই যে তাদের একটা বিপুল সমর্থন এবং বিপুল সাপোর্ট এবং বিপুল একটা অংশগ্রহণ, এইটার মাধ্যমে আসলে আমাদের নাগরিক কমিটির যে ফাংশনারিগুলো আছে সেগুলো চলছে এবং সেই সাথে আমরা চাচ্ছি যে আমরা জনগণের মধ্যে ছড়িয়ে যাওয়ার বিষয়টা কিভাবে আসছে আমি সেটাই বলছি যে তাদের যে পেশাগত জায়গাগুলো আছে সেই জায়গা থেকে তারা কন্ট্রিবিউট করছেন এবং তারা সংগঠনে নিজেদের সময় দিচ্ছেন, সেই সাথে তারা পেশাগত জায়গা থেকে তাদের যেই সংসার চালানোর জন্য যেই ইনকামটা তারা করেন সেখান থেকেও তারা পার্টিসিপেট করছেন। এটা অভূতপূর্ব এবং তরুণদের যে আগ্রহ আছে, তরুণদের যে পার্টিসিপেশন আছে, তারা নিজেদের সময়ও দিচ্ছেন, তারা এখানে কন্ট্রিবিউটও করছেন নানানভাবে এবং সেই সাথে তারা বাংলাদেশকে নিয়ে যে পলিসিগুলো আসলে হওয়া প্রয়োজন সেখানেও তারা কন্ট্রিবিউট করছেন। এই জায়গাগুলো দেখলে আমরা আসলে সেই অনুপ্রেরণাটা পাই যে বাংলাদেশকে পুনর্গঠন করা কতটাই সহজ হবে। আগামী নির্বাচনের বিষয়ে আপনাদের অবস্থান কি এবং নির্বাচনে আপনারা কি 300 আসনই প্রার্থী দিবেন কিনা? রাজনৈতিক দল আত্মপ্রকাশ করার পরে আপনারা নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য তো আপনাদের আবেদন করতে হবে, সেই প্রস্তুতিগুলো আপনারা নিচ্ছেন কিনা? দেখুন, আমাদের কাছে যেটা হচ্ছে আমাদেরকে সবসময় প্র্যাগম্যাটিক একটা বাস্তবতা আছে রাজনৈতিক, কিন্তু সেই সাথে আমরা সবসময় আসলে মানুষের যে অভ্যুত্থানের সময় যে আবেগটা ছিল, যেই দায়বদ্ধতা ছিল, সেটা মনে রাখার চেষ্টা করি। মানে এটা এমন একটা মেকানিক্যাল প্রসেস, রাজনৈতিক দল করার একটা মেকানিক্যাল প্রসেস আছে, আমরা মেকানিক্যাল প্রসেসটাকে সরিয়ে নিয়ে অর্গানিক করার চেষ্টা করছি। এই কারণেই আমাদের নিবন্ধন করা, তারপর প্রতীক বাছাই, তারপরে আসন নিয়ে কথা বলা, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ, কিন্তু এই বিষয়গুলোর চেয়ে আমাদের কাছে বেশি প্রতীয়মান হয় মানুষের সাথে কথা বলা, সংগঠন গুছানো এবং মানুষের আকাঙ্ক্ষাগুলো কালেক্ট করা। এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা যেটা চাচ্ছি বাংলাদেশের তরুণ সমাজের প্রত্যেকের মধ্যে, সেটা যেই দল করুক, যেই মতাদর্শই হোক, সবার মধ্যে একটা কানেক্টিভিটি, একটা ব্রিজিং তৈরি করা, যাতে করে বাংলাদেশের সকল তরুণ সমাজ একটা নেটওয়ার্কের মধ্যে চলে আসে। এই কাজটা করতে গিয়ে তাদের মধ্য থেকেও আমরা শুনছি তাদের আসলে আকাঙ্ক্ষাটা কি, তারা কি আসলে ইলেকটোরাল পলিটিক্সেই যেতে চায় নাকি তাদের অন্য কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষাও আছে। তাদের মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি তারা এই গণহত্যার বিচার এবং 15 বছরের যে জুলুম সেটার বিচার চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তারা সংস্কার চাচ্ছেন, নানান রকমের সংস্কার চাচ্ছেন, তারা ইভেন রাজনৈতিক দলগুলোর সংস্কার চাচ্ছেন। এই যে তারা রাজনৈতিক দলগুলোর সংস্কার চাচ্ছেন, তার মধ্যে থেকে আমরা আইডিয়া পাচ্ছি যে একটা নতুন রাজনৈতিক দল কেমন হতে পারে। সেই সাথে তারা বাংলাদেশের যেন পররাষ্ট্রনীতির ব্যাপারে খুবই সোচ্চার এবং তারা বাংলাদেশের যতগুলো চুক্তি হয়েছে আগের চুক্তিগুলো রিওপেন করা হোক এই দাবি জানাচ্ছেন। সেই সাথে সামনের দিনে বাংলাদেশের যে ফরেন পলিসি হবে সেটার ব্যাপারে যাতে আমাদের সাম্যতা, যৌথতা এবং একটা চোখে চোখ রেখে কথা বলার যে পরিস্থিতি সকল দেশের সাথে, এবং বন্ধুত্বপূর্ণ না শত্রুতাপূর্ণ না, একটি সমঝোতার ভিত্তিতে একটি ফরেন পলিসি চাচ্ছেন, এই জায়গাগুলো তারা তুলে ধরছেন এবং তাদের এই কথাগুলো কালেক্ট করে আমরা আসলে নতুন রাজনৈতিক দলটা কেমন হবে সেটার একটা দৃশ্যমান জায়গা আমরা দেখতে পাচ্ছি। সেটি তো ঠিক আছে, সেটি আপনারা আপনাদের মূল নীতিগুলো ঠিক করছেন, কিন্তু আমার যেটি জানার বিষয় ছিল যে আপনারা আগামী নির্বাচনে 300 আসনে
প্রার্থী দিচ্ছেন কিনা, এবং আরেকটি বিষয় হচ্ছে মানুষ কেন আপনাদেরকে ভোট দিবে অথবা মানুষ কেন আপনাদের কাছে আসবে? ওকে, এখানে ৩০০ আসনে ভোট দেওয়ার ব্যাপারটা হচ্ছে কি, আমরা তো অবশ্যই চাইবো যে নতুন যে রাজনৈতিক দল আসবে তারা যাতে সবচাইতে তাদের পারফরমেন্স এবং তাদের পার্টিসিপেশন যাতে সবচেয়ে হাইয়েস্ট লেভেলে হয়, এটা একটা ইচ্ছা থাকবে এবং হচ্ছে তাদের প্রতি একটা আকাঙ্ক্ষা এবং তাদের প্রতি আহ্বানও থাকবে। নতুন রাজনৈতিক দলের যেই মূলনীতিগুলো থাকবে সেটা যাতে বাংলাদেশের মানুষের সাথে কানেক্টেড হয়। এবং কেন ভোট দিবে সেই জায়গাগুলো যদি আমি একটু বলি, যে অবশ্যই বাংলাদেশের তরুণদেরকে এই বিষয়টা একটু যদি পরিষ্কার হয়ে, যে আপনারা কি ৩০০ আসনে প্রার্থী দিচ্ছেন, এটা অবশ্যই একটা তাদের পরিকল্পনার মধ্যে থাকা উচিত। যারাই রাজনৈতিক দলটা করবেন, যে রাজনৈতিক দল আপনাদের কাছ থেকে আসবে, আমাদের মধ্যে থেকেও আসতে পারে, এবং হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব মিলিয়ে, এবং হচ্ছে এটা এখানে তারুণ্যের যেই কানেকশনের কথা আমরা বলছি সেটা তো সকল রাজনৈতিক পক্ষের মধ্যেই আছে, এবং তাদের মধ্যে যে ব্রিজিংটা থাকবে সেই ব্রিজিংয়ের মধ্যে একটা রাজনৈতিক দলের উন্মেষক। এটা খুব, আমরা যদি মনে করি যে একটা নির্দিষ্ট ব্যানার বা দুইটা নির্দিষ্ট ব্যানার থেকেই এটাকে আসতে হবে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে একটা অর্গানিক একটা কানেকশন বিল্ডআপের মধ্যে দিয়ে এটাকে প্রকাশ করা। অবশ্যই ৩০০ আসনে প্রার্থী দেওয়ার একটা যোগ্যতা থাকা উচিত, এবং সেই কানেক্টিভিটি যাতে বিল্ড আপ হয়, যখনই রাজনৈতিক দলটা আত্মপ্রকাশ করবে সেই শক্তির ব্যাপারটা যাতে তাদের মধ্যে থাকে, তাদের ওই কনফিডেন্স যাতে থাকে, সেইটা অবশ্যই নিশ্চিত করা প্রয়োজন। আর কেন ভোট দিবেন এই জায়গাটা যখন বলি, যে আমরা দেখেছি যে বাংলাদেশের তরুণ প্রজন্মকে কানেক্ট করার জন্য যেই নীতি নির্ধারণের জায়গাটা আসলে অ্যাড্রেস করা প্রয়োজন, সেটা আমাদের প্রথাগত রাজনৈতিক দলগুলো মিস করে যাচ্ছেন। আমরা চাইবো যে তারা তাদের রাজনৈতিক সংস্কৃতির জায়গা থেকে এবং তাদের নীতি নির্ধারণের জায়গায় এই ব্যাপারগুলো নিয়ে আলাপ করবেন, কারণ সামনের দিনের রাজনীতি হতে যাচ্ছে তারুণ্য নির্ভর, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমরা প্রত্যেকটি দলে তারুণ্যের নেতৃত্ব দেখতে চাই, কারণ আমরা মনে করি যে যেই মানুষগুলো রাস্তায় রক্তটা ঝরায়, যেই মানুষগুলো আসলে ওই আশা আকাঙ্ক্ষা এবং ওই সৃজনশীলতা নিয়ে মাঠে নামে, তাদেরকে অবশ্যই সেই একনলেজমেন্ট, সেই জায়গাটা দেওয়া উচিত, সেই গুরুত্বের জায়গাটা প্রত্যেকটা দলে দেওয়া উচিত। এবং নতুন যে রাজনৈতিক দল আসবে অবশ্যই সেখানে তারুণ্যের মাত্রাটাই বেশি যোগ হবে, এবং বাংলাদেশের তারুণ্যকে ধরে রাখার জন্য নানান ধরনের পলিসি, নানান ধরনের প্ল্যান থাকা উচিত। আমরা আসলে খুবই মর্মাহত যে একটা অভ্যুত্থানের পরও আমরা আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে তরুণদেরকে কিভাবে রাজনীতিতে নিয়ে আসা যায় এবং তাদেরকে কিভাবে সম্মানজনক জায়গায় রাখা যায় সেই জায়গাগুলো নিয়ে আমরা কথা বলতে দেখছি না। এবং বাংলাদেশে আপনাদের মনে আছে কিনা, অভ্যুত্থানের সময় হ্যাশট্যাগ রিভার্স ব্রেইন ড্রেইন একটা আমরা হ্যাশট্যাগ দেখেছি। একটা হ্যাশট্যাগের নিচে 20-30 হাজার কমেন্ট, এবং প্রত্যেকটা কমেন্ট ঢুকলে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ডায়াসপোরা, আমাদের ছাত্ররা যারা বিভিন্ন দেশে পড়াশোনা করছেন, তারা সকলে দেশে আসতে চান। তারা শুধু চান একটি সম্মানজনক মর্যাদাপূর্ণ জীবন, এবং এই জীবনটা নিশ্চিত করার জন্য বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এখানে ফোকাস করতে হবে, তাদেরকে ওই স্বপ্নটা দেখাতে হবে, এবং এই জায়গায় বাংলাদেশের কাঠামো চেঞ্জের কথা বলতে হবে, যাতে করে এই মানুষগুলো যারা বিদেশের বিভিন্ন জায়গায় পড়াশোনা করছেন এবং প্রবাসী যারা নিজেদের শ্রমটা দিচ্ছেন, তাদেরকে এখানে নিয়ে আসার জন্য তাদের পরিকল্পনা প্রয়োজন। আমরা এগুলো দেখছি না। আমরা চাই যে সামনে যে নির্বাচন হবে ম্যানিফেস্টোতে তারা এগুলোকে ইনক্লুড করবেন, নতুন যে রাজনৈতিক দল আসবে তাদের প্রতি আহ্বান থাকবে তারা এই বিষয়গুলোকে অবশ্যই ফোকাসে আনবেন। সেই সাথে প্রবাসীদের যে ভোটাধিকার, এই বিষয়টা নিশ্চিত করতে হবে। আমরা আমাদের সংবিধান সংস্কার প্রস্তাবনায় আমরা বলেছি যে প্রবাসীদের অবশ্যই ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচন কবে হোক এটি আপনারা চাচ্ছেন? আমরা মনে করি যে অবশ্যই এটা প্রথমত এখানে একটা যৌক্তিক সময় এখানে বেছে নিতে হবে, এবং যৌক্তিকতা নির্ভর করবে বাংলাদেশে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান বিকল, এখানে প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠান বিকল। এখানে দুদকের রিফরমেশন ছাড়া, নির্বাচন কমিশনের রিফরমেশন ছাড়া আমরা নির্বাচনের কল্পনা এখন করতে পারছি না। কেন? কারণ এই কমিশনগুলোর উপরে বা এই সংস্থাগুলোর উপরে সঠিক রিপোর্ট এবং পর্যালোচনা এবং পরবর্তী যে ধাপগুলো আছে নির্বাচনের, সেই জায়গাগুলো নির্ভর করছে। আমরা এই সংস্থাগুলোর রিফরমেশন চাচ্ছি, রিফরমেশনের পরে অবশ্যই নির্বাচন দ্রুততম সময় হয়। সংস্কার তো একটা লম্বা প্রক্রিয়া, অবশ্যই লম্বা প্রক্রিয়া, কিন্তু কিছু জিনিস আসলে ঠিক করে ফেলতে হবে অবশ্যই। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও তো নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া হয়েছে, তো সেই জায়গার সাথে কি আপনারা একমত? আমরা মনে করি যে এই এটা আসলে ওনারা করতে যদি পারেন তাহলে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। এই সময়টা বাংলাদেশের জন্য
কম সময়, বাংলাদেশের যে পরিস্থিতি সেই অনুযায়ী কম সময়, কিন্তু তাদেরকে আসলে করতে হবে। বিপুল পরিমাণ সংস্কার করেই আসলে নির্বাচন এই যে সময় তারা উল্লেখ করেছেন এই সময়ের মধ্যেই তাদেরকে করতে হবে। বিভিন্ন আদর্শের মানুষজনকে একটি প্ল্যাটফর্মের ভেতরে আনছেন, তো সেক্ষেত্রে আপনাদের ভেতরে ঐক্যমত কিভাবে থাকবে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের দেশে আসলে জুলুম করা সম্ভব হয়েছে, আমাদেরকে নানানভাবে বিভক্ত করা হয়েছে, এবং বাংলাদেশের মানুষ যখন এটা উপলব্ধি করেছে যে এই বিভক্তির মধ্যে দিয়ে আসলে আওয়ামী লীগের ফ্যাসিবাদী জুলুম টিকে ছিল, তখন তারা এই বিভক্তিগুলো সব ফেলে দিয়েছে। এবং আমরা মনে করি যে বাংলাদেশের মানুষকে যদি আমরা ওই স্বপ্নটা দেখাতে পারি যে কি কারণে তারা তাদের যে ব্যক্তিগত মত আছে, তাদের যে দলের মত আছে, এবং নানান কিছু মিলেও তারা গ্রেটার একটা ড্রিমের দিকে আগাতে পারবেন, সেটা হচ্ছে বাংলাদেশকে অ্যাজ এ স্টেট স্ট্যাবলিশ করা। বাংলাদেশ অ্যাজ এ স্টেট ফাংশন করছে ঠিকই, কিন্তু এটার যে স্টেট হিসেবে এটাকে যে মাথা তুলে দাঁড়ানো, সাউথ এশিয়ায় আমরা দেখি নাই যে আমাদের যে অভ্যুত্থানের ক্যারেক্টার, একটি সাংগঠনিক ফোর্স ছাড়া একটি স্বতঃস্ফূর্ত এই ধরনের অভ্যুত্থান নজিরবিহীন। তারপরও সাউথ এশিয়ায় বাংলাদেশকে এবং ঢাকাকে আমরা কিভাবে দেখতে পাই, ঢাকাকে সেই মর্যাদায় আমরা আসীন করতে পেরেছি কিনা। সকল মানুষ যখন 5ই অগাস্ট যখন সকল মানুষ ঢাকার দিকে মুভ করেছেন, এবং ঢাকা তখন আসলে খুবই প্রায়োর সিটি হয়ে উঠেছিল, কিন্তু ঢাকার যে আসলে বিকলাঙ্গ পরিস্থিতি আছে সেটাকেও তো আমাদের পরিবর্তন করতে হবে। রাজনৈতিকভাবে ঢাকাকে স্ট্যাবলিশ করতে হবে, রাজনৈতিকভাবে বাংলাদেশকে একটি মতামতের জায়গায় আসীন করতে হবে। আমরা দেখেছি যে বিভিন্ন ফোরামে বাংলাদেশকে ইনক্লুড করা হয়েছে, আন্তর্জাতিক যত ফোরাম আছে, যত রকমের ইনস্টিটিউশন আছে, বাংলাদেশ ইনক্লুডেড আছে। বাংলাদেশও জেনেভা কনভেনশন বা এই জায়গাগুলো তারা ঠিকমতো ফিল আপ করেন না, এবং বাংলাদেশ রাষ্ট্র হিসেবে এই জায়গাগুলোতে আসলে যে ভোটের জায়গাগুলোতে গুরুত্বের জায়গাগুলো থাকে, সেই জায়গায় আসলে বাংলাদেশকে সেইভাবে আমরা গুরুত্বের জায়গায় দেখি না। এবং সামনের দিনে আমরা দেখব যে এই ধরনের ফরেন পলিসি, এই ধরনের স্টেট মেকানিজম, যাতে বাংলাদেশ একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। আওয়ামী লীগের বিষয়ে আপনাদের অবস্থান কি? আওয়ামী লীগের রাজনীতি নিয়ে আপনারা কি ভাবছেন? আওয়ামী লীগের যে শাসনামল, এই শাসনামলের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা জুলুমের বিচার করতে হবে, প্রত্যেকটি অন্যায়ের বিচার করতে হবে, এটা হচ্ছে আমাদের পয়েন্ট। অথবা আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে? এখানে আমি কয়েকটা পয়েন্ট বলি। প্রথমত, আওয়ামী লীগ 3টা নির্বাচন অবৈধ করেছে, এবং এটা আমরা পাবলিক একটা কনসেনসাস আছে, এবং এটাকে জাস্ট রাষ্ট্রকে এই কনসেনসাসকে উপর ভিত্তি করে এবং এভিডেন্স কালেক্ট করে এই নির্বাচনে কি কি হয়েছিল সেটার পুরোপুরি একটা শ্বেতপত্র প্রণয়ন এবং সেই বিষয়গুলো সামনে জাতির সামনে উন্মুক্ত করা। এরপরেও বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি বলতে কিছু থাকা উচিত না, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ শুধুমাত্র গণতন্ত্র ধ্বংস করেছে ব্যাপারটা তা না। বাংলাদেশে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সংস্কৃতি ধ্বংস করেছে, বাংলাদেশের মানুষের আবেগ ধ্বংস করেছে, বাংলাদেশে একটা ইমামকে পর্যন্ত একদম লোকাল এলাকায় যত ভালো পরিবার আছে, যারা একটু পরিবার হিসেবে সম্ভ্রান্ত, প্রত্যেকটা লোককে তারা করাপ্ট করতে পেরেছে, এবং তারা এই জায়গাটা ধ্বংস করার জন্য তাদের একটা 15 বছর ব্যাপী একটা পরিকল্পনা তারা প্রণয়ন করেছিল, এবং এই পরিকল্পনা তারা সাকসেসফুলি করেছিল। প্রত্যেকটা বিষয়ের বিচার হতে হবে, এবং জুলাই গণহত্যার বিচার হতে হবে। এটা ব্যতীত আওয়ামী লীগের রাজনীতির কোনো প্রশ্নই আসতে পারে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ সামান্তা। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিনের সাথে।